নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে গল্প শোনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পত্রের লেখা নাথের লেখা লা পেরেগ্রিনা মুক্ত রহস্য গল্পটি শোনাব। জিম করতে করতে বিরক্তি স্বরে বলে ওঠে রুমেলা, আরে ফোনটা বাজছে, একটু ধরো না, দেখছো তো আমি ওয়ার্কআউট করছি। সুশীলন খবরের কাগজটা মনোযোগ দিয়ে পড়ছিল। রুমেলের কথা প্রথমে কানে যায়নি, দ্বিতীয়বার বেশ চিৎকার করে বলায় সুশীলনের খেয়াল হয়। ডাইনিংয়ে গিয়ে ফোনটা ধরে। ওপাশ থেকে হিন্দিভাষী এক ভদ্রলোক বলে, আমি পবন যাদব বলছি। আপনি কি মিস্টার সুশীলন নায়ার? আমাকে আপনি চিনবেন না, আপনার শ্বশুরমশাই মিস্টার ওমর কুরেশি। নামটা শুনেই সুশীলন যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। বলে, মিস্টার ওমর কুরেশির মেয়ে রুবাইয়ার সঙ্গে প্রায় 29 বছর আগে আমার বিয়ে হয়েছিল। সে সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। এখন আমি ওর কোনো ব্যাপারে নেই, ওকে কোনো রকম সাহায্য আমি করতে পারবো না। ফোনের উল্টো দিকে থাকা ভদ্রলোক যেন একটু ব্যঙ্গের হাসি হেসে ওঠে। তারপর বলে, আপনার কোনো সাহায্যের পরোয়া তিনি করেন না। তিনি প্রয়াত হয়েছেন। আপনি দীর্ঘ সময় তার কোনো খবরই রাখেননি। তিনি বর্তমানে পৃথিবীর ধনী ব্যক্তিদের প্রথম 10 জনের একজন বলা যায়। জীবনের শেষ সময়ে তিনি আমেরিকায় থাকতেন, সেখানেই প্রয়াত হয়েছেন। তবে আমি সত্যি অবাক হচ্ছি মিস্টার কুরেশি, কী কারণে আপনার মতো একজন অভদ্র লোককে জামাই করেছিলেন, আর তার প্রয়াণের পর আপনাকে তার সম্পত্তির অংশ দিলেনই বা কেন? এখন আপনি যদি ওর সঙ্গে আপনার সম্পর্ক অস্বীকার করেন তাহলে অবশ্য। পবন যাদবের কথা শেষ হতে না হতেই সুশীলা লাফ দিয়ে বলে ওঠে, আরে না না, একবার সম্পর্ক হলে তা কি আর অস্বীকার করা যায়? আমার প্রাক্তন স্ত্রী, ও তো জীবিত নেই। ওর সব কিছু তো এখন আমাকেই দেখতে হবে। পবন যাদব বলে ওঠে, আপনার ভুল সূত্রে দিই, সব কিছু নয়, সম্পত্তির সামান্য অংশ আপনাকে দিয়ে গেছেন, এবং তার সঙ্গে একটা গয়নার বাক্স রয়েছে আপনার জন্য। সামান্য অংশ মানে কত টাকা হবে? কৌতূহলী কণ্ঠে বলে ওঠে সুশীলন। 0.1 বিলিয়ন, ভারতীয় অঙ্কে 10 কোটির মতো। আপনি কাল একবার আমার অফিসে আসুন, আমার ঠিকানাটা নোট করে নিন। কথাগুলো বলে ফোনটা রেখে দেয় পবন যাদব। ফোনের কথাবার্তা শুনেই রুমেলা সুশীলনের কাছে এসে দাঁড়িয়েছে। রিসিভারটা রেখে সুশীলন ইউরেকা ইউরেকা বলে রুমেলাকে জড়িয়ে ধরে। রুমেলা বলে, টাকা তুমি ব্যাংকে রেখে দাও বা ইনভেস্ট করো, ঠিক আছে, কিন্তু গয়না বাক্সটা আমার। সুশীলন একগাল হেসে বলে, আরে সবই তোমার। আর সকালটা দারুণভাবে শুরু হলো। কালই আমি মিস্টার পবন যাদবের সাউথ দিল্লির অফিসে যাব। রুমেলা বলে, একটা কথা ভেবেছ? তুমি তো ওর মেয়েকে বিয়ের 2 বছরের মাথায় ছেড়ে চলে এসেছিলে। শুনেছিলাম শোকে দুঃখে মেয়েটি আত্মহত্যা করেছিল। তার বাবা উমের কুরেশি তোমাকে সম্পত্তির ভাগ দিতে গেল কেন? দেখো রুমেলা, তোমার এই অদ্ভুত সন্দেহের কোনো মানেই নেই। শুনেছ তো, উনি ভারতীয় ধনী 10 জনের মধ্যে একজন। ওর বেশিরভাগ অর্থই উনি দান করেছেন। ছিটেফোঁটা সম্পত্তি পুরনো সম্পর্কের জেরে আমাকে দিয়েছেন। এতে এত ভাবার কি আছে? আজকের দিনটা ভালো, চলো আজ আমরা লাঞ্চের বাইরে যাই। সাউথ দিল্লির মহারানীবাগে 5তলা ফ্ল্যাটের 2nd ফ্লোর জুড়ে পবন যাদবের সলিসিটর ফার্ম। গেটে অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে ভেতরে ঢোকে সুশীলন, সঙ্গে রুমেলাও এসেছে। ভেতরে ঢুকে বাঁদিকে যাদবের নিজস্ব চেম্বার। রুমেলাকে বাইরে দাঁড় করিয়ে প্রথমে সুশীলন ভেতরে ঢোকে। বলে, আমার স্ত্রীও সঙ্গে এসেছেন, ওকে কি ভেতরে আনবো? পবন যাদব একটু ভেবে বলেন, ঠিক আছে, ভেতরে রাখুন। দুজনে এসে বসে পবন যাদবের উল্টো দিকে চেয়ারে। নিজের ড্রয়ার থেকে ফাইল বের করে সুশীলনকে বলে, এই হলো আপনাদের সম্পত্তির কাগজপত্র, ভালো করে দেখে সই করে দিন। এরপর আরেকটি দলিল দেব যাতে গয়না সংক্রান্ত কথা লেখা রয়েছে। ফাইলটা উল্টো পাল্টে দেখে সই করে দেয় সুশীলন। এরপর নিচের আলমারি থেকে একটা নীল কাচের কাজ করা বাক্স এনে টেবিলের ওপর রাখে পবন যাদব। সুশীলন নীল কাচের বাক্সটি খোলে। এটি লাল মখমলের সিল্কের কাপড়ের ওপর রয়েছে ন্যাসপাতি আকারের লম্বা আকৃতি একটি মুক্তো।
সুশীলন ও রুমেলা হুমড়ি খেয়ে মুক্তটি দেখতে থাকে। পবন বলে, আপনার প্রাক্তন শ্বশুরমশাইয়ের সঙ্গে আমার প্রায় 15 বছরের বেশি সম্পর্ক। ইদানিং বেশিরভাগ সময়ই উনি বিদেশেই থাকতেন। বছরে বার দুয়েক ভারতে আসতেন। 2011 সালে ডিসেম্বর মাসে অকশন থেকে এই মুক্তটি 95 কোটি টাকা দিয়ে তিনি কেনেন। এটি একটি ঐতিহাসিক মুক্ত। আপনাদের ইতিহাসটা জানা দরকার। আপনারা একটু বসুন, আমি সব ডকুমেন্ট ফাইল করে দিচ্ছি। মারা যাওয়ার কয়েক মাস আগে উইল করার সময় তিনি আমায় এই মুক্তটির কথা বলেন। এও জানান এর সঙ্গে জড়িয়ে আছে 500 বছরের ইতিহাস এবং কয়েকশো বছরের অভিশাপ। মুক্তটি যিনি নিজের কাছে রেখেছেন তার পরিবারে নেমে এসেছে অভিশাপ। নানা রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাকে। তাই আপনি যদি এই মুক্তটি নিতে না চান, এটিকে সরকারি কোনো মিউজিয়ামে দিয়ে দেওয়া হবে। পবন যাদবের কথা শেষ হতে না হতেই রুমেলা চিৎকার করে ওঠে, এসব কুসংস্কার আজকালকার দিনে কেউ মানে নাকি? কোথায় কি সই করতে হবে বলুন, সুশীলন করে দেবে, আমাদের তাড়া আছে। কথাগুলো বলেই কাচের বাক্সটা বন্ধ করে হাতে তুলে নেয় রুমেলা। কফির কাপে চুমুক দিয়ে খবরের চ্যানেলটা অন করে অভিনন্দন চৌধুরী। একটা খবরে চোখ আটকে যায়, অভিশপ্ত মুক্তের জেরে মৃত্যু। অভিনন্দন চিৎকার করে বলে, শ্রীকান্ত, একটা খবর দেখে যা। দিল্লিতে ইস্ট অফ কৈলাস অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে দুই বন্ধু, অভিনন্দন ও শ্রীকান্ত। দুজনেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে 10 বছর দিল্লিতে চাকরি করেছে। এখন নিজেদের হবিকেই পেশা করার চেষ্টা চালাচ্ছে। অভিনন্দন হতে চায় গোয়েন্দা আর শ্রীকান্ত হতে চায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। অভিনন্দনের অবশ্য গোয়েন্দা হিসেবে একটু আধটু নামডাক এসেছে। দিল্লি পুলিশের দুটো কেসে সাহায্য করে পুলিশ কমিশনের বেশ প্রশংসাও পেয়েছে। শ্রীকান্ত ঘরের ল্যাপটপে কিছু কাজ করছিল। অভিনন্দনের ফোনটা হাতে নিয়ে ডাইনিংয়ে এসে বলে, আর খবর দেখতে হবে না, তোর কেস চলে এসেছে। অভিনন্দন উঠে ফোনটা দেখে, 4টে মিসড কল ওর মোবাইলে। দিল্লি পুলিশ ইন্সপেক্টর পবন কুমার ফোন করেছিল। অভিনন্দন তাড়াতাড়ি ফোন করে। ওদিক থেকে বেশ কড়া গলাতেই উত্তর আসে, দুটো কেসে সাহায্য করেছে বলে তোমার লেস মোটা হয়ে গেল নাকি? ফোনটা ধরছো না কেন? না স্যার, ফোনটা চার্জে ছিল, শুনতে পাইনি। কী ব্যাপার বলুন, অভিনন্দন বলে ওঠে। টিভিটা চালিয়ে খবর দেখো একবার। দেখেছি স্যার, অভিশপ্ত মুক্ত তো, ঠিকই ধরেছ। আজ বিকেলে রোহিণীনগরের ঘটনাটি ঘটেছে। মিতের স্বামীর বক্তব্য, দুপুরের পর উনি এবং ওনার স্ত্রী বাগানে কাজ করছিলেন। সঙ্গে ছিল তাদের পোষ্য কুকুর টমি। একটু পরে ওর স্ত্রী পোষ্যটিকে নিয়ে ঘরে চলে যান। এর ঘণ্টা দেড়েক পরে ভদ্রলোক ঘরে গিয়ে দেখেন ওর স্ত্রী ও পোষ্য ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তিনি দাবি করেছেন তার বাড়িতে একটি মূল্যবান মুক্ত ছিল, সেটি অদৃশ্য হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, উনি আমাদের বলেছেন ওর কাছে যে মুক্তটি ছিল সেটি অভিশপ্ত। সেই মুক্তটির অভিশাপেই নাকি এই দুর্ঘটনা ঘটেছে। তুমি দ্রুত একবার রোহিণীনগরে এসো, আমি ঠিকানাটা টেক্সট করছি। ঘড়িতে সন্ধ্যে 7:30। অভিনন্দন পৌঁছে যায় রোহিণীনগরে সুশীলন নায়ারের বাংলোয়। বাড়ির সামনে পুলিশ ও ফরেন্সিক টিমের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গেটেই দেখা হয় পবন কুমারের সঙ্গে। সামনের বাগান ও লন পেরিয়ে ঘরে ঢোকে অভিনন্দন। পবন কুমার বলে, তুমি কথা বলো অভিনন্দন। বাইরের বারান্দায় ঘুম মেরে বসে আছে সুশীলন। অভিনন্দন বলে, মিস্টার নায়ার, আমি জানি আপনি মানসিকভাবে বিপর্যস্ত, তবুও যদি আমাদের সঙ্গে একটু কোঅপারেট করেন ভালো হয়। সুশীলন বুকরে কেঁদে উঠে বলে, আমার লোভেই আজ এই দুর্ঘটনা। আমার তখনই বোঝা উচিত ছিল। আমার প্রাক্তন শ্বশুরমশাই আমাকে কেন সম্পত্তি ও মূল্যবান মুক্তটি দিয়ে যাচ্ছেন। আমার বয়স তখন 21 বছর হবে। দিল্লি কলেজে মাস্টার্স পড়ি। সেখানেই ওমর কুরেশির কন্যা রুবাইয়ের সঙ্গে আমার আলাপ হয়। কলেজ শেষ হওয়ার পরপরই আমরা বিয়ে করি। আমি তখন সেভাবে কিছুই করতাম না, বেকারই বলা চলে। রুবাইদের আর্থিক অবস্থাও ভালো ছিল না। বছর খানেক ঘুরতে না ঘুরতেই আমাদের সংসারে চরম অশান্তি শুরু হয়। টিউশনি করে সংসার চালানো সম্ভব হচ্ছিল না। এই সময়ই পড়াতে গিয়ে রুমেলার সঙ্গে আমার আলাপ হয়। রুমেলার বাবা আমাকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন। পরের বছরই আমি রুবাইকে
ডিভোর্স দিয়ে রুমেলাকে বিয়ে করি। পরে শুনেছিলাম রুবাই আত্মহত্যা করেছে। এরপর দীর্ঘ 27 বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সপ্তাহ 2 আগে পবন যাদব নামে এক ভদ্রলোক আমায় ফোন করে বলেন, আমার প্রাক্তন শ্বশুরমশাই মারা যাওয়ার আগে উইল করে আমাকে তার সম্পত্তির সামান্য অংশ এবং একটি মূল্যবান মুক্তো দিয়ে গেছেন।